খবরের শিরোনামে আমরা যা দেখি তার গভীরে আসল রাজনীতিটা লুকিয়ে থাকে। যে কোনো অঞ্চলের রাজনৈতিক গতি প্রকৃতি বুঝতে হলে শুধু ভোটের অঙ্ক কষলে চলে না। তাই আজ আমরা পশ্চিমবঙ্গের মহেশতলা বিধানসভা কেন্দ্রকে একটু অন্যভাবে দেখব। আমরা বোঝার চেষ্টা করব সেখানকার মাটি, মানুষ আর তাদের আশা আকাঙ্ক্ষার আসল সমীকরণটা কী। আসুন এই যাত্রায় গভীরে প্রবেশ করা যাক। আসলে কি জানেন, যে কোনো নির্বাচনকে বুঝতে হলে সবার আগে সেখানকার মাটি, জল আর মানুষের জীবন জীবিকাকে বুঝতে হয়। মহেশতলা তো শুধু একটা নির্বাচনী এলাকা নয়, এটা বৃহত্তর কলকাতারই একটা অংশ, যেখানে শহর আর গ্রাম যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানকার মানুষের দৈনন্দিন সমস্যা, তাদের স্বপ্ন, এই সব কিছুর মধ্যেই কিন্তু আসল রাজনৈতিক ছবিটা লুকিয়ে আছে। তো আমরা কথা বলছি মহেশতলা নিয়ে। দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলটা একটা পেরি অরবান এলাকা। মানে এখানে শহরের কিছু সুবিধা যেমন আছে, তেমনি গ্রামের সমস্যাগুলো প্রকট। একদিকে হুগলি নদী, অন্যদিকে দ্রুত বেড়ে ওঠা কংক্রিটের জঙ্গল। এই টানাপোড়েনের মধ্যেই মহেশতলার নিজস্ব একটা পরিচয় তৈরি হচ্ছে। এখানকার রাজনীতির ডিএনএ বুঝতে হলে জনসংখ্যাটা দেখা খুব জরুরি। ২০১১ সালের জনগণনা বলছে এখানে প্রায় ৫৮% হিন্দু আর ৪১% মুসলিম সম্প্রদায়ের বাস। এই যে একটা বড়সড় হিন্দু মেজরিটি আর একটা বেশ সাইজেবল মুসলিম মাইনরিটি, এই দুই প্রধান সম্প্রদায়ের সহাবস্থান আর তাদের আলাদা আলাদা আকাঙ্ক্ষা, এটাই এখানকার রাজনৈতিক সমীকরণকে প্রতিনিয়ত গড়ে তোলে। সংখ্যা তো অনেক কিছুই বলে, কিন্তু আসল গল্পটা হলো মানুষের জীবনে তার প্রভাব কী। ভাবুন একবার, মহেশতলায় মাত্র ৫৪% বাড়ি পাকা। মানে প্রায় অর্ধেক মানুষ এখনও ঠিকঠাক পাকা বাড়িতে থাকেন না। ভাঙাচোরা রাস্তা, বর্ষা এলে জল জমে যাওয়া, আর তার উপর স্থানীয়ভাবে কাজের অভাব, এইগুলি তো এখানকার মানুষের প্রতিদিনের লড়াই। এর সাথে যখন চালের দাম বাড়ানোর মতো বিষয়গুলো জোড়ে, তখন সাধারণ মানুষের চিন্তা আরও বাড়ে। আচ্ছা, মাটির কথা তো হলো, এবার আসা যাক ভোটের অঙ্কে, মানে আসল তথ্যে। কারণ সাম্প্রতিক নির্বাচনের ফলাফলগুলো এখানে একটা বিরাট নাটকীয় রাজনৈতিক বদলের ইঙ্গিত দিচ্ছে। ভোটের শতাংশের এই ওঠানামা দেখলেই বোঝা যায় মহেশতলার রাজনৈতিক হাওয়া ঠিক কোন দিকে বইছে। এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান। ২০১৬ আর ২০২১-এর মধ্যে কি হয়েছে দেখুন। একদিকে তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট বাড়িয়েছে প্রায় ৮% বেশি, কিন্তু আসল খেলাটা হয়েছে বিরোধী শিবিরে। বিজেপির ভোট ৭.৬% থেকে এক লাফে বেড়ে হয়েছে ৩০%। আর ঠিক সেই সময়ে সিপিআইএমের ভোট ৪১.৫% থেকে একেবারে ধসে গিয়ে দাঁড়িয়েছে ১১.৫%। এটা একটা রাজনৈতিক ভূমিকম্প ছাড়া আর কিছুই না। তাহলে মূল ঘটনাটা কি দাঁড়ালো? আসল গল্পটা হলো বামেদের ভোটের ধস। প্রায় ৩০% ভোট হাওয়া হয়ে গেছে। এই যে একটা বিরাট রাজনৈতিক শূন্যস্থান তৈরি হলো, সেই জায়গাটা কে পূরণ করল একটা নতুন রাজনৈতিক শক্তি, বিজেপি। তাদের ভোট বাড়ল প্রায় ২২.৫%। এটা শুধু সংখ্যা নয়, এটা একটা রাজনৈতিক যুগের বদলের স্পষ্ট ইঙ্গিত। আর দেখুন, মানুষ কিন্তু চুপ করে বসে নেই। ২০২১-এ ভোটদানের হার ছিল ৮১.২%, যেটা বেশ উঁচু। এর থেকে একটাই জিনিস পরিষ্কার, মহেশতলার মানুষ রাজনৈতিকভাবে ভীষণ সচেতন। তারা উদাসীন নন, বরং এই পরিবর্তনের প্রক্রিয়ায় সরাসরি নিজেদের মতামত জানাতে চান। তো এই পরিস্থিতিতে যিনি বা যে দল ক্ষমতায় আছেন, তাদের অবস্থাটা ঠিক কী? কোন জিনিসগুলো তাদের টিকিয়ে রেখেছে, আর কোন দুর্বলতাগুলো তাদের বিপদের কারণ হতে পারে? যে কোনো শাসকের শক্তি আর দুর্বলতা দুটো দিকই খতিয়ে দেখা দরকার। শাসক দলের অবস্থান বুঝতে হলে একটা সোয়াট অ্যানালিসিস করা যাক, মানে শক্তি, দুর্বলতা, সুযোগ আর বিপদ। শক্তি কি? দলের বিরাট সংগঠন আর রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা জনকল্যাণমূলক নেটওয়ার্ক। কিন্তু দুর্বলতাও আছে, যেমন স্বজনপোষণের অভিযোগ বা পরিকাঠামো নিয়ে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা পূরণ না হওয়া। সুযোগ হল সরকারি প্রকল্পগুলোকে কাজে লাগানো, কিন্তু সবচেয়ে বড় বিপদ হল মানুষের মধ্যে তৈরি হওয়া প্রতিষ্ঠান বিরোধিতা আর দুর্নীতির অভিযোগ। এই যে প্রতিষ্ঠান বিরোধিতার কথা বলছি, এই ক্ষোভগুলো আসছে কোথা থেকে? এগুলো কোনো হাওয়ায় ভাসা কথা নয়, এগুলো মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা। যেমন বিভিন্ন কাজে কাটমানি নেওয়ার অভিযোগ, সরকারি চাকরি বা শিক্ষক নিয়োগে দেরি, নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা, আর সবচেয়ে বড় কথা, স্থানীয় শিল্পের অভাব, যার ফলে যুবকদের জন্য কোনো কাজ নেই। ভাঙা রাস্তা আর খড়ক নিকাশি তো আছেই। এগুলোই হলো সুশাসনের ব্যর্থতার এক একটা লক্ষণ। ব্যাপারটা শুধু অসুবিধা বা অভিযোগের নয়, এটা মানুষের আত্মসম্মানের প্রশ্ন। জনজীবনে নেওয়া প্রতিটি পদক্ষেপের বিচার হওয়া উচিত মানুষের মর্যাদার উপর তার প্রভাব দিয়ে। যখন একজন তরুণের চাকরি থাকে না বা একটা পরিবারকে ভাঙা রাস্তায় চলতে হয়, তখন সেটা তাদের দৈনন্দিন মর্যাদাকে আঘাত করে। আমাদের সংবিধানে এই মর্যাদার কথাই বলা আছে, আর তার সাথে আছে জেনে বুঝে কথা বলার দায়িত্ব।
তাহলে এই যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে বিরোধীদের জন্য সুযোগটা কোথায়? কোন শ্রেণীর ভোটারদের ক্ষোভকে কাজে লাগিয়ে তারা ক্ষমতাসীনদের চ্যালেঞ্জ জানাতে পারে? ক্ষমতা দখলের রাস্তাটা ঠিক কেমন হতে পারে? দেখুন, এখানে একটা কোলিশন অফ ডিসকন্টেন্ট বা অসন্তুষ্টদের জোট গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে। কারা থাকতে পারে এই জোটে? প্রথমত, হতাশ প্রাক্তন বাম ভোটাররা। দ্বিতীয়ত, চাকরির অভাবে হতাশ শহরের যুব সমাজ। তৃতীয়ত, হিন্দু মাহিষ্য এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ভোটাররা। আর তার সাথে আছেন মূল্যবৃদ্ধির চাপে থাকা মধ্যবিত্ত পরিবার এবং স্থানীয় দুর্নীতিতে বিরক্ত সাধারণ মানুষ। এই সব গোষ্ঠীর ক্ষোভকে একজোট করতে পারলেই একটা শক্তিশালী জোট তৈরি হতে পারে। কিন্তু শুধু ক্ষোভকে পুঁজি করে তো এগোনো যায় না। একটা ইতিবাচক দিশা দেখাতে হয়, একটা ব্লুপ্রিন্ট দরকার। ভোটারদের অভিযোগগুলোকে একটা কার্যকর শাসন পরিকল্পনায় রূপান্তরিত করতে হবে। আর সেই রকমই একটা কৌশলগত কাঠামোর কথা আমরা এখন বলবো। আমরা একে বলছি চতুর্মুখ মতবাদ। এই মতবাদের 4টে মুখ, 4টে স্তম্ভ। প্রথমটা হল শিবের রূপ, আগ্রাসন, দুর্নীতি আর কাটমানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি। দ্বিতীয়টা বিষ্ণুর রূপ, স্থিতিশীলতা, একটা সুস্থির শাসন আর নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত করার আশ্বাস। তৃতীয় মুখ হল ব্রহ্মার, নতুনত্ব, নতুন শিল্প, আইটি পার্ক আর সবচেয়ে জরুরি নতুন চাকরি তৈরির একটা স্পষ্ট পরিকল্পনা। আর চতুর্থ মুখ হল দুর্গার, সুরক্ষা, মহিলাদের নিরাপত্তা আর সমস্ত নাগরিকের অধিকার রক্ষার প্রতিশ্রুতি। কিন্তু শুধু মুখের কথায় তো চিড়ে ভাজে না, তাই দরকার একটা নক্কর 3 দফা উন্নয়ন পরিকল্পনা। যেমন 100 কোটি টাকা বিনিয়োগে রাস্তার আমূল পরিবর্তন, 75 কোটি টাকা বিনিয়োগে একটা আধুনিক শিল্প ও আইটি পার্ক, আর 50 কোটি টাকায় বন্যা আর নিকাশি পরিকাঠামোর উন্নতি। এরকম নির্দিষ্ট পরিকল্পনা মানুষের মনে বিশ্বাস ফেরাতে পারে। এসব কিছুর শেষে মানুষ কি পাবে? মানুষ পাবে চাকরি। এই যে শিল্প ও আইটি পার্কের কথা বলা হলো, সেখান থেকে প্রায় 2000 নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। স্থানীয় যুবকদের জন্য নিজেদের এলাকায় কাজের সুযোগ পাওয়ার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। এটাই হবে আসল পরিবর্তন। কিন্তু 21 শতকে উন্নয়নের সঙ্গে আরও একটা জিনিস জুড়ে যায়, সেটা হলো নাগরিকের তথ্যের সুরক্ষা বা ডেটা প্রাইভেসি। একটা আধুনিক শাসন ব্যবস্থা শুধু রাস্তা বা চাকরিই বানায় না, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকেও সম্মান করে। তাদের সম্মতি ছাড়া সেই তথ্য ব্যবহার করে না। এটাই ভারতের ডেটা সুরক্ষা আইনের মূল কথা, আর এটাই বিশ্বাসযোগ্য শাসনের ভিত্তি। তাহলে আমরা শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম? এই যে পুরো আলোচনাটা, এটা কিন্তু শুধু ভোটে জেতার ফর্মুলা নয়। এটা আসলে তথ্যের ওপর ভিত্তি করে মানুষের জন্য একটা কার্যকর শাসন ব্যবস্থা গড়ে তোলার রূপরেখা। আসল লক্ষ্য হল ডেটা থেকে ডেলিভারি, মানে তথ্য থেকে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার পথটা মসৃণ করা। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায়, তথ্যের উপর ভিত্তি করে তৈরি একটা সুশাসনের মডেল কি সত্যিই সমাজের গভীর রাজনৈতিক বিভেদগুলো মেটাতে পারে? জনসেবার ওপর মানুষের যে বিশ্বাস হারিয়ে গেছে, তা কি ফিরিয়ে আনা সম্ভব? এর উত্তর হয়তো ভবিষ্যতের হাতে। তবে একটা জিনিস নিশ্চিত, সঠিক পরিকল্পনা ছাড়া এগোনোর কোনো রাস্তা নেই। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-4204-1602. Purpose: